শুভ সকাল। আজকের আলোচ্য বিষয় সবুজপত্র। সাময়িক পত্র প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে যে সাহিত্যের আদর্শ অক্ষুণ্ণ রেখে পাঠকের রুচিবোধকে পরিশীলিত করে তুলতে এবং সেই সঙ্গে নতুন লেখক গোষ্ঠী গড়ে তুলে সুস্থ সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে এই জাতীয় পত্রিকার একটি অগ্রণী ভূমিকা রয়েছে। সাহিত্যের আদর্শ ও ধর্ম কী হওয়া উচিত এ নিয়ে বিভিন্ন সময়ে, বিশেষ করে কল্লোল যুগে, অনেক বাদানুবাদ ও লেখনী চালনা হয়েছে। স্বয়ং রবীন্দ্রনাথও এই বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সময়ের সঙ্গে জীবনধারা, মানসিকতা ও রুচিবোধ সব কিছুরই পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। সাহিত্যেও এ থেকে বাদ যেতে পারেনি বা পারে না। ভাষারীতি, বিষয়বস্তু নির্বাচন, রচনাশৈলী প্রভৃতির পরিবর্তন হলেও এটা মূল লক্ষ্য ও আদর্শবোধের ভিত্তিতে গতিপথ নিয়ন্ত্রিত না হলে সাহিত্য যেখানে গিয়ে পৌঁছতে পারে, সুস্থ সমাজ গড়ে তুলতে সেটা সহায়ক না হয়ে পাঠককুলকে বিভ্রান্ত ও বিপথগামী করতে পারে কিনা সেটা এই বিষয়ে বিদগ্ধ জনেরাই বিচার করে দেখবেন। বর্তমান রচনাটির উদ্দেশ্য সাহিত্য ধর্ম আলোচনা নয়। সবুজপত্র নামক একটি সাময়িক পত্রের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়া, সবুজপত্র প্রকাশের কৃতিত্ব প্রমোদ চৌধুরীর একমাত্রই প্রাপ্য। সাহিত্যক্ষেত্রে এটা তার জীবনের শ্রেষ্ঠ কৃতি। অবশ্য রবীন্দ্রনাথের শুভেচ্ছা এবং অনুপ্রেরণা তাকে পথ চলতে সাহায্য করেছে, বিরূপ সমালোচনার মুখোমুখি হতে সাহস জুগিয়েছে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে প্রত্যয় করেছে। কাকে? প্রমথ চৌধুরীকে। কে? রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রেরণা জাগিয়েছেন। তাই রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথের কন্যা ইন্দিরা দেবীর স্বামী হচ্ছে প্রমথ চৌধুরী। তিনি বুদ্ধিদীপ্ত, মুক্ত মনের মানুষ। ওনার সাহিত্য প্রতিভা লক্ষ্য করে রবীন্দ্রনাথ তাকে গল্প লিখতে পরামর্শ দেন। সেকালে অধিকাংশ রচনাই রচিত হয়েছে সাধু ভাষায়। সাধু ভাষায় গাম্ভীর্য এবং উদাত্ত ভাব নিহিত থাকলেও দৈনন্দিন জীবনে বা জীবনের বা পারিপার্শ্বিক ঘটনা বর্ণনায় সেটা যেন একটু অস্বচ্ছন্দ বেমানান। চলমান জীবনের বিষয় অকৃত্রিম ভঙ্গিতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপযুক্ত মাধ্যম হিসেবে কথ্য ভাষায় সাহিত্য সৃষ্টির প্রয়াস যে দেখা যায়নি এমন নয়। 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত মাসিক পত্রিকা নামক সাময়িক পত্রে বা প্যারীচাঁদ মিত্র অর্থাৎ টেকচাঁদ ঠাকুর রচিত আলালের ঘরের দুলাল এবং উত্তম পেঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহ নামক গ্রন্থে মৌখিক ভাষাই ব্যবহৃত হয়েছে। তবে প্রাবন্ধিক প্রমথনাথ বিশির কথায় আলাল ও হুতম পেঁচার নকশা বিশেষ আঞ্চলিক ভাষায় লিখিত। তাহাদের ভাষাকে মৌখিক ভাষা বলা উচিত নয়। সাহিত্যের মৌখিক ভাষা সাহিত্যের লৈকিক ভাষার মতোই দেশব্যাপী পটভূমিতে প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। আঞ্চলিক ভাষা সে দাবি করতে পারে না। প্রমথ চৌধুরী মৌখিক ভাষাতেই সাহিত্য রচনায় ব্রতী হন। অবশ্য তিনি নিজেই এক সময় সাধু ভাষা ব্যবহার করেছেন। তার লেখা জয়দেব প্রবন্ধটি সাধু ভাষায় রচিত।
এতে তিনি গীতগোবিন্দ কাব্যের সমালোচনা লিপিবদ্ধ করেছেন। এই প্রবন্ধটি সম্বন্ধে তিনি লিখেছেন, এটি আমার প্রথম লেখা। এই প্রবন্ধের পূর্বে আমি বাংলা ভাষায় গল্প তো দূরের কথা, কখনো দুছত্র পদ্যও লিখিনি। প্রবন্ধটি পরে সবুজপত্রে প্রকাশিত হয়েছে আষাঢ় 1327। সাহিত্য রচনায় প্রমথ চৌধুরী গতানুগতিকতা বা প্রচলিত কাঠামোর বাইরে বেরিয়ে যুক্তিবাদ, মুক্ত চিন্তা ও স্বাতন্ত্র্যবোধকে পাথেয় করে এগিয়ে যেতে চেয়েছেন। তার মনে হয়েছে বহুদিনের অভ্যেসজনিত শৃঙ্খলিত মন যেন অনেক কিছুই উন্মুক্ত করতে চাইছে, কিন্তু যথাযথ প্রকাশের পথ খুঁজে পাচ্ছেন না। এই জন্যই হয়তো প্রমথ চৌধুরী কথ্য বা মৌখিক ভাষাকে লেখার মাধ্যম করতে চেয়েছেন, বাস্তবকে আড়ম্বর ও আভিজাত্যের নিগড় থেকে মুক্ত করে অকৃত্রিম ও স্বাভাবিক ভঙ্গিতে প্রকাশের প্রয়োজনে। দীর্ঘকালের অনুসৃত সাহিত্যরূপের পরিবর্তনে যৌবনের বাঁধ ভাঙা শক্তি ও স্বাতন্ত্র্যবোধকে অন্যতম হাতিয়ার করে এগোতে চেয়েছেন। এই জন্যই তিনি বলেছেন যে যৌবনে মানুষের বাহ্যেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয় সব সজাগ ও সবল হয়ে ওঠে এবং সৃষ্টির মূলে যে প্রেরণা আছে, মানুষ সেই প্রেরণা তার সকল অঙ্গে সকল মনে অনুভব করে। এই পথ নির্দেশের জন্যই সবুজপত্রের প্রয়োজন হয়ে পড়েছিল। বঙ্কিমচন্দ্র যেমন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বঙ্গদর্শন প্রকাশ করেছিলেন, অনেকটা একই ধরনের উদ্দেশ্য নিয়ে সবুজপত্রের প্রকাশ। তবে সময়ের পরিবর্তনে প্রয়োজনের তারতম্য ও ভিন্নতা তো থাকবে, কারণ সময় অনুযায়ী অর্থাৎ যুগোপযোগী সঙ্গে এই যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সাহিত্যকেও। সবুজপত্র প্রকাশিত হয়েছিল 1321 বৈশাখ মাস। কবে প্রকাশিত হয়েছিল? 1321 বৈশাখ মাসে। প্রথম সংখ্যায় মুখপত্র শিরোনামে প্রমথ চৌধুরী পত্রিকা প্রকাশের যে উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন তা অতি দীর্ঘ, সবটা উদ্ধৃত করা সম্ভব নয়, শুধু কিছু প্রাসঙ্গিক অংশ এখানে তুলে দিচ্ছি। সাহিত্যের সংজ্ঞা ও সাহিত্য সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপকরণও এখানে কিছুটা নির্দিষ্ট করা হয়েছে। তাছাড়া স্বদেশের কিংবা স্বজাতির কোনো একটি অভাব পূরণ করা, কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধন করা সাহিত্যের কাজও নয়, ধর্মও নয়। সে হচ্ছে কার্যক্ষেত্রের কথা। কোনো বিশেষ উদ্দেশ্যকে অবলম্বন করাতে মনের ভিতরে যে সংকীর্ণতা এসে পড়ে, সাহিত্যের স্ফূর্তির পক্ষে তা অনুকূল নয়। কাজ হচ্ছে দর্শে মিলে করবার জিনিস বা করার জিনিস। দলবদ্ধ হয়ে আমরা সাহিত্য গড়তে পারিনি, গড়তে পারি শুধু সাহিত্য সম্মিলন। কারণ দশের সাহায্য ও সাহচর্যে কোনো কাজ উদ্ধার করতে হলে নিজের স্বাতন্ত্র্যটি অনেকটা চেপে দিতে হয়। যদি আমাদের 10 জনের মধ্যে মনের 14 আনা মিল থাকে, তাহলে প্রতিজনে বাকি 2 আনা বাদ দিয়ে সকলের পক্ষে সমান বাঞ্ছিত কোনো ফল লাভের চেষ্টা করতে পারি। এক দেশের, এক যুগের, এক সমাজের বহু লোকের ভিতর মনের এই 14 আনা মিল থাকলেই সামাজিক কার্য সুসম্পন্ন করা সম্ভব হয়, নচেত কিন্তু কোনোই বা কখনোই হতে পারে না বা কখনোই হবে না। কিন্তু সাহিত্য হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। সাহিত্য হচ্ছে
যেখানে কি থাকবে? ব্যক্তিত্বের বিকাশ থাকবে, অর্থাৎ তোমার যে চারিত্রিক গুণাবলী তার বিকাশ সাধন। সুতরাং সাহিত্যের পক্ষে মনের ওই পড়ে পাওয়া 14 আনার চাইতে ব্যক্তিবিশেষের নিজস্ব 2 আনার মূল্য অনেক বেশি, অর্থাৎ ঢের বেশি। কেননা ওই 2 আনা হতেই তার সৃষ্টি এবং স্থিতি। বাকি 14 আনা তাহলে কি? এই বাকি 14 আনা হচ্ছে তার লয়, অর্থাৎ এই যে তোমার চলা। যার সমাজের সঙ্গে 16 আনা মনের মিল আছে, তার কিছু বক্তব্য নেই। মন পদার্থটি মিলনের কোলে ঘুমিয়ে পড়ে আর বিরোধীর স্পর্শে জেগে ওঠে, এবং মনের এই জাগ্রত ভাব থেকেই সকল কাব্য, সকল দর্শন, সকল বিজ্ঞানের উৎপত্তি। একথা শুনে অনেকে হয়তো বলবেন যে দেশে এতদিকে এত অভাব, সে দেশে যে লেখা তার একটি অভাবও পূরণ করতে না পারে, সে লেখার সাহিত্য নয়, শখ। ও তো কল্পনার আকাশে রঙিন কাগজের ঘুড়ি ওড়ানো, তাই না? এবং সে ঘুড়ি যত শীঘ্র কাটা পড়ে, নিরুদ্দেশ হয়ে যায়, ততই ভালো। অবশ্য ঘুড়ি ওড়াবারও একটা সার্থকতা আছে। ঘুড়ি মানুষকে অন্তত উপরের দিকে চেয়ে দেখতে শেখায়। তবু একথা সত্য যে মানব জীবনের সঙ্গে যার ঘনিষ্ঠ সম্বন্ধ নেই, তা সাহিত্য নয়, তা শুধুই বাগ্ছল। জীবন অবলম্বন করেই সাহিত্য জন্ম ও পুষ্টি লাভ করে, কিন্তু সে জীবন মানুষের দৈনিক জীবন নয়। সাহিত্য হাতে হাতে মানুষের অন্ন বস্ত্রে সংস্থান করে দিতে পারে না। কোনো কথায় চিড়ে ভেজে না, কিন্তু কোনো কোনো কথায় মন ভেজে, এবং সেই জাতির কথারই সাধারণ সংজ্ঞা হচ্ছে সাহিত্য। মানুষ মাত্রই মন কতক সুপ্ত আর কতক জাগ্রত। আমাদের মনের যে অংশটুকু জেগে আছে, সেই অংশটুকুকেই আমরা সাধারণত মন বলে ভুল করি। নিদ্রিত অংশটুকুর অস্তিত্ব আমরা মানি নে, কেননা আমরা জানি না। সাহিত্য মানব জীবনের প্রধান সহায়, কারণ তার কাজ হচ্ছে মানুষের মনকে ক্রমান্বয়ে নিদ্রার অধিকার হতে ছিনিয়ে নিয়ে জাগরুক করে তোলা। আমাদের বাংলা সাহিত্যের ভোরের পাখিরা যদি আমাদের প্রতিষ্ঠিত সবুজপত্র মণ্ডিত সাহিত্যের নবশাখার উপর এসে অবতীর্ণ হন, তাহলে আমরা বাঙালি জাতির সবচেয়ে যে বড় অভাব তা কতটা দূর করতে পারব। সেই অভাব হচ্ছে আমাদের মনের ও চরিত্রের অভাব, যে কতটা তারই জ্ঞান। আমরা সকলেই গতিশীল, কেউ স্থিতিশীল নই। ইউরোপের স্পর্শে আমরা আর কিছু না হোক গতি লাভ করেছি, অর্থাৎ মানসিক ও ব্যবহারিক সকল প্রকার জড়তার হাত থেকে কথ্যচিত মুক্তি লাভ করেছি। এই মুক্তির ভিতর যে আনন্দ আছে, সেই আনন্দ হতেই আমাদের নবসাহিত্যের সৃষ্টি। সুন্দরের আগমনে হীরামালিনীর ভাঙ্গা মালঞ্চে যেমন ফুল ফুটে উঠেছিল, ইউরোপের আগমনে আমাদের দেশে তেমনই সাহিত্যের ফুল ফুটে উঠেছে। তার ফল কি হবে সে কথা না বলতে পারলেও এই ফুল ফোটা যে বন্ধ করা উচিত নয়, এই হচ্ছে আমাদের দৃঢ় ধারণা। সুতরাং যিনি পারেন তাকেই আমরা ফুলের চাষ করবার জন্য উৎসাহ দেব। একদম ঠিক কথা। ইউরোপের কাছে আমরা একটি অপূর্ব জ্ঞান লাভ করেছি। কি? সে হচ্ছে এই যে ভাবের বীজ যে দেহ থেকেই আনো না হোক, দেশের মাটিতে তার চাষ করতে হবে। চীনের টবে তোলা মাটিতে সে বীজ বপন করা পণ্যশ্রম মাত্র। আমাদের এই নবশিক্ষাই ভারতবর্ষের অতি বিস্তৃত অতীতের মধ্যে আমাদের এই নবভাবের চর্যার উপযুক্ত ক্ষেত্র চিনে নিতে শিখিয়েছে। ইংরেজি শিক্ষার গুণেই আমরা দেশের লুপ্ত অতীতের পুনরুদ্ধার কল্পে ব্রতী হয়েছি। গাছের গোলাপের সঙ্গে কাগজের গোলাপের সাদৃশ্য থাকলেও জীবিত ও মৃতের মধ্যে যে পার্থক্য, উভয়ের মধ্যে সেই পার্থক্য বিদ্যমান। কিন্তু স্থলের গোলাপ ও জলের পদ্ম উভয়ই এক জাতীয়, কেননা উভয়ই জীবন্ত। সুতরাং আমাদের নবজীবনের নবশিক্ষা দেশের দিক ও বিদেশের দিক, দুই দিক থেকেই আমাদের সহায়। এই নবজীবন যে লেখায় প্রতিফলিত হয়, সেই লেখাই কেবল সাহিত্য। বাদবাকি লেখা হয় কাজের নয় বাজে।
সাহিত্য এদেশে অর্ধ অবধি ব্যবসা বাণিজ্যের অঙ্গ হয়ে ওঠেনি, তার জন্য দোষী লেখক কি পাঠক বলা কঠিন। ফলে আমরা হচ্ছি সব সাহিত্য সমাজের শখের কবির দল। ব্যবসায়ীর হাতে পৃথিবীর কোনো কাজই যে সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে না, একথা সর্বলোক স্বীকৃত। লেখা আমাদের অধিকাংশ লেখকের পক্ষে কাজও নয়, খেলাও নয়, শুধু অকাজ। কারণ খেলার ভিতর যে স্বাস্থ্য ও স্বচ্ছন্দতা আছে, সে লেখায় তা কিন্তু আমরা পাই না। অপরদিকে কাজের ভিতর যে যত্ন ও মন আছে, তাও কিন্তু তাতে নেই। আমাদের রচনার মধ্যে অন্যমনস্কতার পরিচয় পদে পদে পাওয়া যায়, কেননা যে অবসর আমাদের নেই, সেই অবসরে আমরা সাহিত্য রচনা করি। আমরা অবলীলাক্রমে সাহিত্য করতে চাই বলেই আমাদের নৈসর্গিক প্রতিভার উপর নির্ভর করা ব্যতীত উপায়ন্তর নেই। অথচ এই কথা লেখক মাত্রেরই স্মরণ রাখা উচিত যে যিনি সরস্বতীর প্রতি অনুগ্রহ করে লেখেন, সরস্বতী চাই কি তার প্রতি অনুগ্রহ নাও করতে পারেন। এই একটি কারণ যার জন্য বঙ্গ সাহিত্য পুষ্পিত না হয়ে পল্লবিত হয়ে উঠেছে। ফুলের চাষ করতে হয়, জঙ্গল আপনি হয়। অতিকায় মাসিক পত্রগুলি সংখ্যা পূরণের জন্য এই আগাছার অঙ্গীকার করতে বাধ্য, এবং সেই কারণে আগাছার বৃদ্ধির প্রশ্রয় দিতেও বাধ্য। এইসব দেশে বা এইসব দেখে শুনে বয়স সংকুচিত হয়ে আমাদের কাগজ ক্ষুদ্র আকার ধারণ করেছে। এই আকারের তারতম্যে প্রকারের কিঞ্চিত তারতম্য হওয়া অবশ্যভাবী। আমাদের স্বল্পায়তন পত্রে অনেক লেখা আমরা অগ্রাহ্য করতে বাধ্য হব। আমার শেষ কথা এই যে শিক্ষার গুণে দেশে নতুন প্রাণ এসেছে, মনে সাহিত্য গড়বার প্রবৃত্তি জন্মিয়ে দিয়েছে, সেই শিক্ষার দোষেই সেই ইচ্ছা কার্যে পরিণত করবার অনুরূপ ক্ষমতা পাইনি। আমরা বর্তমানে ইউরোপ ও অতীত ভারতবর্ষ এই উভয়ের দোটানায় পড়ে বাংলা প্রায় ভুলে গেছি। আমরা শিখি ইংরেজি, লিখি বাংলা। মধ্যে থাকে সংস্কৃতের ব্যবধান। ইংরেজি শিক্ষার বীজ অতীত ভারতের ক্ষেত্রে প্রথম বপন করলেও তার চারা তুলে বাংলার মাটিতে বসাতে হবে, নইলে স্বদেশী সাহিত্যের ফুল ফুটবে না। পশ্চিমের প্রাণবায়ু যে ভাবের বীজ বহন করে আনছে, তা দেশের মাটিতে শিকড় গড়তে পারছে না বলে হয় শুকিয়ে যাচ্ছে, নয় পরগাছা হচ্ছে। আর এই কারণেই মেঘনাদবধ কাব্য পরগাছার ফুল। অর্কিডের মতো তার আকারের অপূর্বতা এবং বর্ণের গৌরব থাকলেও তার সৌরভ নেই। খাঁটি স্বদেশী বলে অন্নদামঙ্গল স্বল্পপ্রাণ হলেও কাব্য, এবং কোনো দেশেরই নয় বলে বৃত্তসংহার মহাপ্রাণ হলেও মহাকাব্য হতে পারেনি। ভারতচন্দ্র ভাষা ও ভাবের একতার গুণে, সংযমের গুণে তার মনের কথা ফুলের মতো সাকার করে তুলেছেন, এবং সে ফুলে যতই ক্ষীণ হোক না কেন, প্রাণও আছে, গন্ধ আছে। দেশের অতীত এবং বিদেশের বর্তমান, এই দুটি প্রাণশক্তির বিরোধ নয়, মিলনের উপর আমাদের সাহিত্যের ও সমাজের ভবিষ্যৎ নির্ভর করছে। আশা করি বাংলার পতিত জমি সেই মিলন ক্ষেত্র হবে। সেই পতিত জমি আবাদ করলেই তাতে সাহিত্যের ফুল ফুটে উঠবে, তাই ক্রমে জীবনের ফলে পরিণত হবে। তার জন্য আবশ্যক আর্ট, সাহিত্য, কারণ প্রাণশক্তি একমাত্র সাহিত্যেরই বাধ্য বা আর্টেরই বাধ্য। আমাদের এই ক্ষুদ্র পত্রিকা আশা করি এ বিষয়ে লেখকদের সহায়তা করবে। সুদীর্ঘ হলেও প্রমথ চৌধুরী এই বক্তব্যে সাহিত্যের ধর্ম ও সাহিত্য সৃষ্টি সম্পর্কে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। তিনি বলতে চেয়েছেন যে সবুজপত্রের আগেও সাহিত্য রচনা হয়েছে, যেমন জয়দেব, হালখাতা, কথার কথা, আমরা তোমরা, বইয়ের ব্যবসা, নোবেল প্রাইজ ইত্যাদি রচনা সবুজপত্র প্রকাশিত হওয়ার আগেই কিন্তু রচিত হয়েছে। কার? প্রমথ চৌধুরীর সাহিত্য। সবুজপত্রে যখন তিনি লিখেছেন, তখনও তার লেখার স্টাইল মোটামুটি অপরিবর্তিতই থেকেছে। তবে সবুজপত্র তারই পত্রিকা হওয়াতে তিনি ইচ্ছামতো বিষয়বস্তু নির্বাচন এবং প্রকাশের স্বাধীনতা একবারই নিজের মতো করে করতে পেরেছেন। তার গদ্য রচনার বিশেষ ধরন
বীরবলী যুগের সৃষ্টি করেছে। প্রসঙ্গত এই বীরবল ছিল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। তার লেখার ধরনের জন্যই সেকালের অনেক সাময়িক পত্র তার লেখা প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু সবুজপত্রে তিনি ইচ্ছামতো লেখার সুযোগ পেয়েছেন। বস্তুত গল্প লেখক হিসেবে তার প্রতিষ্ঠা সবুজপত্রকে আশ্রয় করেই। তার রচিত বড়বাবুর বড়দিন, আহুতি, একটি সাদা গল্প, চারিয়ারি কথা ইত্যাদি গল্প পাঠক সমাজ আগ্রহের সঙ্গে গ্রহণ করেছে। যাদের সুযোগ আছে তারা চারিয়ারি কথা পড়ে দেখতে পারে। সতীশচন্দ্র ঘটক রচিত চারিয়ারি কথার একটি মনোগ্রাহী আলোচনা নারায়ণ পত্রিকার 1324 আশ্বিন কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়েছে। প্রমথ চৌধুরী অবশ্য প্রবন্ধ এবং উপন্যাস লিখেছেন, তবে সংখ্যায় কম। সাহিত্যাকাশে প্রমথ চৌধুরীকে দীপ্যমান করার কৃতিত্ব সম্পূর্ণভাবেই সবুজপত্রের প্রাপ্য। কিন্তু সবুজপত্রের আলোচনা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে করা সম্ভব একেবারেই নয়। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ শুধু উৎসাহদাতা একেবারেই নন। পত্রিকা প্রকাশের শুরু থেকে পরবর্তী পর্যায়েও সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি ত্রৈমাসিক পরিচয় পত্রিকার অর্থাৎ 1338 কার্তিক সংখ্যায় লিখেছিলেন কি, যে বিশিষ্ট সাহিত্যকে অবলম্বন করে এটি মাসিক পত্র প্রকাশের প্রস্তাব নিয়ে একদিন মণিলাল আমার কাছে এসেছিল। আমি জানতো এটা কঠিন কাজ, আমার অন্য কর্তব্যের উপর এটা চাপলে বোঝা দুঃসহ ভারী হবে, তাই নিজে এ দায় নিতে রাজি হলাম না। অথচ অত্যন্ত প্রয়োজন আছে এ কথা অনেক দিন ভেবেছি, তাই সংকল্পটাকে একেবারে নামঞ্জুর করতে পারলাম না। প্রমোদকে সম্পাদক করতে পরামর্শ দিল। মণিলালের সঙ্গে প্রমোদ শর্ত এই হলো যে যারা ওজন ধরে বা গজের মাপে সাহিত্য বিচার করে তাদের জন্য এ কাগজ হবে না। সব লেখাই পয়লা নম্বরের হওয়া অসম্ভব, দ্বিতীয় শ্রেণীতেও ভিড় হয় না, অতএব আয়তন ছোট করতেই হবে। ছবি দেওয়া নিষেধ, বিজ্ঞাপনের বোঝাও পরিত্যাজ্য, তার মানে মুনাফার লোভ থেকে দৃষ্টি যথাসম্ভব ফিরিয়ে আনা চাই। তাহলে বুঝতে পারলেন কি বলছে, যে ছবি চলবে না, বিজ্ঞাপন দেওয়া চলবে না, তার মানে টাকা আসবে না। এরপর কবিগুরুই পত্রিকাটির জন্য ব্যস্ত হয়ে ওঠেন এবং প্রমোদ চৌধুরীকে লেখেন যে সেই কাগজটার কথা চিন্তা কর, যদি সেটা বের করাই ঠিক হয় তাহলে শুধু চিন্তা করলে হবে না, কিছু লিখতেই শুরু করো। কাগজটার নাম যদি কনিষ্ঠ হয় তা কী রকম হয়? আকারে ছোট, বয়সেও। শুধু কালের হিসেবে ছোট, বয়স নয়, ভাবের হিসাবেও বা ভারের হিসাবেও। অবশ্য পত্রিকাটির নাম কনিষ্ঠ হয়নি, নাম ঠিক হয় সবুজপত্র। রবীন্দ্রনাথ খুশি হন, লেখেন সবুজপত্র উদ্গমের সময় হয়েছে, বসন্তের হাওয়ায় সে কথা চাপা রইল না, অতএব সংবাদটা ছাপিয়ে দিতে দোষ নেই। আমি একটু ফাঁক ফেলেই কিছু লেখার চেষ্টা করব। কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তার উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে যখন তিনি লিখছেন যে তোমরা কাগজ তো বের করছো, কিন্তু হাতে 2-3 মাসের সম্বল তো জমাওনি। সবুজপত্রে কী ধরনের লেখা প্রকাশিত হবে সে সম্বন্ধেও তার ভাবনা ছিল। অন্যান্য মাসিকে যে সমস্ত আলোচনা প্রবন্ধ বেরোয় তার সম্বন্ধে সম্পাদকের বক্তব্য বের হলে উপকার হবে। প্রথমত যারা উৎসাহের যোগ্য সেই সব লেখকরা পুরস্কৃত হবে। দ্বিতীয়ত অন্যের লেখা সম্মুখে রেখে বলবার কথাটাকে পরিষ্কার করে বলবার সুবিধা হবে। তাছাড়া আধুনিক সাহিত্যে মাঝিগিরি করতে হলে সমালোচনার হাল ধরা চাই। প্রতি মাসে সমালোচনার যোগ্য বই পাবে না, কিন্তু মাসিক পত্রের লেখাগুলির লক্ষ্য করে কিছু না কিছু বলবার জিনিস পাবে। বিরোধ কথাও যথোচিত শিষ্টতা রক্ষা করে কিভাবে বলা উচিত তার একটা আদর্শ দেখাবার সময় কিন্তু এসেছে। বিষয়বস্তু সম্বন্ধে তার চিন্তার আরও কিছু ছাপ পাওয়া যায়। তখন তিনি লেখেন যে সবুজপত্রে মাঝে মাঝে কাজের কথা আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। কেন? যেসব কাজের মধ্যে নতুন চিন্তা ও নতুন চেষ্টার হাত আছে। অর্থাৎ সবুজপত্রে কেবল ফুলের সূচনা মাত্র করে না, তাতে ফলেরও আয়োজন আছে। এইটি প্রকাশ না হলে জিনিসটা একটু শৌখিন হয়ে দাঁড়াবে। সৃষ্টির মধ্যে আরও ভালোর ডাক কোনোদিন থামেনি।
এবং কোনোদিন থামবে না। সবুজ পত্রের সবুজত্ব এই নিয়ে, যে ডাকঘর দিয়ে এই পত্র আসছে সেই ডাকঘরে তুলট কাগজ চলে না, সেখানে হলদের আমেজ দেখা দিলেই তাকে খুশি দিয়ে সবুজ আপনার জয় পতাকা ওড়ায়। তাই সবুজের প্রেমিক আমার আবেদন এই যে, কাজের ক্ষেত্রে পৃথিবীতে যেখানে নতুন চিন্তা ও নতুন চেষ্টা দেখা দিয়েছে, সেইখানকার বার্তা তোমার কাগজ বহন করে প্রচার করুক। সবুজপত্রের কথা ভাবতে গিয়ে রবীন্দ্রনাথ অন্য লেখার কাজে সময় দিতে পারেননি। ভাইজি জামাই প্রমথ চৌধুরী সবুজপত্রে লিখতে গিয়ে তিনি রামানন্দের পত্রিকা প্রবাসীতে লিখতে পারেননি। ক্ষুব্ধ হন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। 1914 সালের 19শে জুন তার ক্ষোভ প্রশমনে শান্তিনিকেতন থেকে কবি চিঠি লেখেন রামানন্দকে। প্রবাসীর প্রতি আমার মমতা কিছুই কমে নাই। আমার মুশকিল এই যে সবুজপত্রে ঢাকা পড়িয়াছি, ওটা আত্মীয়ের কাগজ বলিয়ে যে কেবল উহাতে আটকা পড়িয়াছি তাহা নয়, ওই কাগজটা আমাদের দেশের বর্তমান কালের একটা উদ্দেশ্য সাধন করিবে বলিয়া আমার ধারণা হইয়াছে। সবুজপত্রকে একটি সার্থক সাহিত্য পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা দিতে কবিগুরুর চিন্তার অন্ত ছিল না। তিনি চেয়েছিলেন একটা নতুন লেখক গোষ্ঠী গড়ে তুলতে, যেটা পত্রিকা প্রকাশের উদ্দেশ্য সফল করতে প্রয়াসী হবে। তিনি প্রমথ চৌধুরীকে আবার লিখছেন যে, যত বড় নতুন লেখক টেনে নাও, লিখতে লিখতে তারা তৈরি হয়ে নেবে। কাগজের আদর্শ সম্বন্ধে অত্যন্ত বেশি করা হলে নিষ্ফল হতে হবে। সাময়িক সাহিত্য অত্যন্ত বেশি যদি খুঁতখুঁতে হয়, তাহলে তাকে বিলেতের ওল্ড মেইন্টের মতো যৌবন ব্যর্থ করে নিঃসন্তান সুখে মরতে হবে। চিরসাময়িক সাহিত্যই অন্তত সতর্ক হয়ে যাচাই ও বাছাই করে। সাময়িক সাহিত্য আমদরবার, কোষ দরবার নয়। পত্রিকার শুরুতে লেখা তেমন ছিল না, এটা রবীন্দ্রনাথের পছন্দ হয়নি। 1321 চৈত্র সংখ্যা সবুজপত্র কেবলমাত্র রবীন্দ্রনাথের লেখা দিয়েই পল্লবিত হয়েছে। প্রকাশিত সংখ্যাটি সম্বন্ধে মানুষী পত্রিকার মন্তব্য। এবারে সবুজপত্রের নতুনত্ব আছে। লেখক একা রবীন্দ্রনাথ, সম্পাদক মুখপত্রে নামাবশেষ হইয়াই আছেন। সেদিন একজন বন্ধু বলিতেছিলেন, সবুজপত্রের এমন সম্পাদক আমিও হইতে পারি, কিন্তু মুখপত্রে নামটি ছাপিতে রাজি নই। সামগ্রিকভাবে সবুজপত্রে প্রবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অতুল চন্দ্র গুপ্ত, ব্রজেন্দ্রনাথ শীল, দুর্যোধী প্রসাদ মুখোপাধ্যায়, বরদাচরণ গুপ্ত, সতীশচন্দ্র ঘটক, ঋষিকেশ সেন, সুরেশচন্দ্র চক্রবর্তী, কিরণ শঙ্কর রায়, ফণেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণকমল ভট্টাচার্য। কবিতা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, অমিয় চক্রবর্তী। গল্প লিখেছেন রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, বীরেশ্বর মজুমদার। এখানে প্রমথ চৌধুরীর বিদুষী বহুভাষাবিদ স্ত্রী ইন্দ্রাদেবী চৌধুরানীর কথা উল্লেখ করা যেতে পারে। প্রমথ চৌধুরী স্বয়ং উৎসাহিত না করলে বা রবীন্দ্রনাথের আগ্রহ না থাকলে ইন্দ্রা যে সাহিত্যক্ষেত্রেও সমান পারদর্শী এ কথা অজ্ঞাতই থাকত। 1325 কার্তিক অগ্রহায়ণ সংখ্যা সবুজপত্রে প্রকাশিত ইন্দিরা দেবী রচিত গ্রিস ও রোম প্রবন্ধ পড়ে রবীন্দ্রনাথ সবিস্ময় লিখেছেন, বিবির লেখাটা পড়ে আশ্চর্য হয়েছিল। ইন্দিরা দেবীর ডাক নাম হচ্ছে বিবি। শেষে ওর নাম পড়বার আগে ওর লেখা বলে মনেও করিনি। প্রবন্ধের বিষয়টির জন্য বলছি নে, ওর স্টাইলের জন্যই বলছি। রবীন্দ্রনাথ চাইলেও সবুজপত্রের লেখক গোষ্ঠী কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। অনেকে লিখলেও পত্রিকার নিয়মিত নিজস্ব লেখক ছিল খুবই কম। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস সবুজপত্রেই প্রথম প্রকাশিত হয়। পত্রিকার প্রকাশ কিন্তু মাঝে মাঝে অনিয়মিত হয়েছে। রবীন্দ্রনাথের এটা মনোপুত ছিল না। তিনি লিখেছেন যে, ফাগুনের সবুজপত্র বার করতে আর বেশি দেরি করো না, তারপর চৈত্রের প্রথম সপ্তাহে তোমার লেখাটি বেরিয়ে যাক, তাহলে বেশি দেরি হবে না। পত্রিকার অনিয়মিত প্রকাশ সম্বন্ধে সম্পাদক প্রমথ চৌধুরীও যথেষ্ট সচেতন ছিলেন। 1324 বৈশাখ সংখ্যায় সম্পাদকের কৈফত তিনি লিখেছেন, কিন্তু সবুজপত্র যে শেষ 6 মাস ঠিক মাসে মাসে বেরোয়নি, এটাই হয়েছে তার মহাত্রুটি। শ্রীযুক্ত কিরণ শঙ্কর রায় তারিখের শাসন না মানবার পক্ষে যে যুক্তি দেখিয়েছেন,
সেসব যতই সুযুক্তি হোক না কেন, আমরা যে এক্ষেত্রে শাসনের নিয়ম লঙ্ঘন করেছি তার একমাত্র কারণ সে নিয়ম রক্ষা করা আমাদের পক্ষে সবসময় সম্ভবপর হয়নি। সবুজপত্র যে কতটা রবীন্দ্র নির্ভর ছিল সেটা সম্পাদক প্রমথ চৌধুরীর বক্তব্যেই কিন্তু ফুটে ওঠে। সবুজপত্রের বিরুদ্ধে নানারূপ বদনাম থাকা সত্ত্বেও তার একটি বিশেষ সুনাম আছে। জনরবজি এই পত্রের সম্পাদক রবীন্দ্রনাথের বেনামদার। এই প্রবাদটি অক্ষরে অক্ষরে সত্য না হলেও প্রকৃতপক্ষে মিথ্যা নয়। সকলেই জানেন যে প্রথম 2 বৎসর রবীন্দ্রনাথের লেখাই ছিল কি ওজনে কি পরিমাণে এ পত্রের প্রধান সম্পদ। সবুজপত্র বাংলার পাঠক সমাজে যদি কোনোরূপ প্রতিষ্ঠা এবং মর্যাদা লাভ করে থাকে তো সে মুখ্যত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার গুণে। এসব লক্ষ্য করে বুদ্ধদেব বসু বলেছিলেন, সবুজপত্র ওয়াজ রবীন্দ্রনাথস ক্রিয়েশন নো লেস দ্যান প্রমথ চৌধুরীস। অর্থাৎ এই সম্বন্ধে পবিত্র গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, সবুজপত্রের রাজা হচ্ছে রবীন্দ্রনাথ, সামন্ত প্রমথ চৌধুরী। সবুজপত্রের আরেকটি দোষ ছিল এটির ছাপার ভুল। রবীন্দ্রনাথও মধ্যে মধ্যে এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন, কিন্তু প্রমথ চৌধুরী এটাকে ততটা গুরুত্ব দেননি। তার মতে ছাপার ভুলকে আমি তেমন মারাত্মক দোষ বলে মনে করিনি, কেননা পাঠক মণ্ডলীও ভুল নিজ গুণেই অনায়াসে সংশোধন করে নিতে পারেন। পত্রিকাকে সর্বাঙ্গ সুন্দর বা আকর্ষণীয় করে তুলতে প্রমথ চৌধুরী কোনো চেষ্টা করেননি, সে ধারণাও হয়তো তার ছিল না। পত্রিকাতে কোনো বিজ্ঞাপন বা চিত্র প্রকাশিত হয়নি। তিনি শুধু সাহিত্য রচনায় মন দিয়েছেন। তিনি নিজেই বলেছেন, কলম চালানো আমার শখ, কাগজ চালানো আমার ব্যবসা নয়। পরিশেষে প্রমথ চৌধুরীর গদ্য রচনায় ভাষা নিয়ে 2টি কথা। তার ব্যবহৃত কথ্য ভাষা এবং গদ্যরীতি বাংলা সাহিত্যে বীরবলি ঢং সৃষ্টি করেছে। এমনকি রবীন্দ্রনাথের উপরেও এর প্রভাব কার্যকরী হয়েছে বলে অনেকে মনে করেন। প্রয়াত অধ্যাপক জীবেন্দ্র সিংহ রায় বীরবল তথা প্রমথ চৌধুরীর রচনা ও সাহিত্য প্রতিভা নিয়ে প্রশংসনীয় গবেষণা করেছেন। তিনি বলেছেন যে রবীন্দ্র প্রতিভা বিচিত্র, তার গদ্য সাহিত্যও সেই বিচিত্র বা বৈচিত্র্য থেকে বঞ্চিত হয়নি। একটু বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে পরীক্ষা করলেই দেখা যায় তার গদ্যের ভঙ্গির বারে বারে কম বেশি বদল হয়েছে। তার মধ্যে সবুজপত্রের সমকালীন গদ্যরীতির নবরূপ বিস্ময়কর। তবে সবুজপত্র রবীন্দ্রনাথের রচনাকে প্রভাবিত করে তার রচনা রীতির পরিবর্তন সাধন করেছে, না রবীন্দ্রনাথ সবুজপত্রের মাধ্যমে তার গদ্য রচনার ধরনকে স্থায়ী রূপ দিতে চেয়েছেন সেটাই ভেবে দেখা। সবুজপত্রে ব্যবহৃত কথ্য ভাষা কিছু কিন্তু মানসী পত্রিকা সব সময় মনোভূত হয়নি। 1322 বঙ্গাব্দের মাঘ সংখ্যা মানসীতে সবুজপত্র অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত প্রমথ চৌধুরীর অলঙ্কারের সূত্রপাত নামক প্রবন্ধটির একটি সমালোচনা ছাপা হয়। এটি অসতর্ক হলেই অলঙ্কার দর্শনে গড়িয়ে পড়ে এবং ছড়িয়ে যায়, অথবা অলঙ্কার কাব্যের পিঠ আসে এবং উভয়ের ভিতর পিঠে পিঠে ভাইয়ের সম্বন্ধ থাকলেও অলঙ্কার কনিষ্ঠ এবং কাব্য হচ্ছে জ্যেষ্ঠ। এখানে বড় হরফে চিহ্নিত মানুষীতেই বড় হরফ ব্যবহৃত হয়েছে। অতি কথ্য ভাষা গ্রহণ করতে মানুষই দ্বিধাগ্রস্ত। এখানে উল্লেখ করা যেতে পারে যে সবুজপত্রের সমসাময়িক কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী একটি পত্রিকা হচ্ছে নারায়ণ। সবুজপত্রের আধুনিকতা গ্রহণ না করে রক্ষণশীলতা বজায় রেখেও পাঠকবর্গের সমাদর লাভ করেছিল। সবুজপত্রের প্রথম প্রকাশ 1321 বৈশাখ, আর নারায়ণ প্রকাশিত হয় ওই বছরই অগ্রহায়ণ মাসে। নারায়ণ রবীন্দ্র বিদ্বেষী ছিল বলে যে কথা প্রচলিত আছে সেটা আক্ষরিক অর্থেই ঠিক নয়। কোনো কোনো বিষয়ে সমালোচনা করলেও অন্ধ সমালোচনা কখনো হয়নি। নারায়ণ ছিল উদার মতাবলম্বী। এই পত্রিকাতেই প্রমথ চৌধুরীর গদ্য রচনা রীতির প্রশংসা করা হয়েছে। অর্থাৎ নারায়ণী পত্রিকায় প্রমথ চৌধুরীর গদ্য রচনার প্রশংসা। বীরবলের লেখার একটা বিশেষ ধর্ম হচ্ছে ঠাট্টা করতে করতে 2 ঠাট্টার মাঝখান দিয়ে কতগুলো সত্য কথা বলে নেওয়া। সাহিত্য হোক ও পলিটিক্সের ইত্যাদি বিচার করতে গিয়ে তিনি বলেছেন যে সাহিত্যের ধর্ম ও পলিটিক্সের ধর্ম এক নয়। কবি দার্শনিক প্রবৃত্তির কাজ হচ্ছে মানুষের মন গড়া বা মানুষের মন গড়ে তোলা,
আর পলিটিক্সের কাজ লোকের মত গড়ে তোলা। বলা বাহুল্য, মন ও মত এক বস্তু নয়। কি বলছেন যে কবি দার্শনিক প্রবৃত্তির কাজ হচ্ছে মানুষের মন গড়ে তোলা, আর পলিটিক্স যারা রাজনীতি করেন তাদের হচ্ছে মত গড়ে তোলা। কি? লোকের মত, লোকের মতামতই কাম্য, এবং যে ক্ষেত্রে প্রথমটির যত অভাব সেক্ষেত্রে দ্বিতীয়টির তত প্রভাব। 1321 বৈশাখ থেকে 1327 চৈত্র পর্যন্ত সবুজপত্র একটানা প্রকাশিত হয়েছে। অবশ্য মাঝে মাঝে 2 মাসের যুগ্ম সংখ্যাও বেরিয়েছে। 1328 বৈশাখ থেকে আষাঢ় এই 3 মাস পত্রিকা বেরোয়নি। পরে 1334 ভাদ্র সংখ্যা অবধি বেরিয়ে সবুজপত্র বন্ধ হয়ে যায়। 1334 কি হয়? সবুজপত্র বন্ধ হয়ে যায় 1334। 1321 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের পর তার লেখার চাহিদা অস্বাভাবিক বেড়ে যায়। সবুজপত্র যে 13 বছর সচল ছিল তার পেছনে যে কবিগুরুর অবদান রয়েছে এতে কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনাথ হয়তো ভেবেছিলেন সবুজপত্রকে কেন্দ্র করে একটা নতুন লেখক গোষ্ঠী তৈরি হয়ে গেলে তিনি খানিকটা ভারমুক্ত হবেন, কিন্তু সেটা ঘটেনি। তিনি লিখেছিলেন যে 100% বা পার্সেন্টেজ যাই হোক ভার কমলো না, শতাংশ যাই হোক ভার কমলো না। সাময়িক কাগজের বাধা, ফরমাস জুগিয়ে চলা সেকেলে ট্রামগাড়ির ঘোড়ার মতো দুঃখী জীবের কাজ। মন ছুটি চাইল, ক্লান্ত হয়ে শেষকালে জবাব দিল। বন্ধ হলো চিত্রবিহীন ফর্মাবিরল সবুজপত্র। পত্রিকাটির সহ সম্পাদক পদে পরে সুরেশচন্দ্র চক্রবর্তী যোগদান করেছেন এবং প্রকাশিত হয়েছে সবুজপত্র কার্যালয়, 10 নম্বর হুস্টিংস হাউস থেকে। বার্ষিক মূল্য কিন্তু 2 টাকা 6 আনা। তারপর বঙ্কিমচন্দ্র 4 বছর বঙ্গদর্শন সম্পাদনার পর বলেছিলেন যে উদ্দেশ্য নিয়ে তিনি পত্রিকা প্রকাশ করেছিলেন সেটা সফল হয়েছে। বঙ্গদর্শনের আর প্রয়োজন নেই। সবুজপত্র সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে ওই কাগজটা আমাদের দেশের বর্তমানকালের একটা উদ্দেশ্য সাধন করবে বলে আমার ধারণা হয়েছে। তাই অন্যত্র তিনি লিখেছেন যে ফর্মা গণনা করে সবুজপত্রের আয়ু নির্ণয় করো না। সবুজপত্র বাংলা ভাষার মোড় ফিরিয়ে দিয়ে গেল। কি মোড় ফিরিয়ে দিয়ে গেল? এই জন্যে যে সাহস, যে কৃতিত্ব প্রকাশ পেয়েছে তার সম্পূর্ণ গৌরব একা প্রমথনাথের। এর পূর্বে সাহিত্য চলতি ভাষার প্রবেশ একেবারে ছিল না তা নয়, কিন্তু সে ছিল খিড়কির রাস্তার অন্দরমহলে। ফোর্ট উইলিয়ামের পণ্ডিতেরা সংস্কৃত বেড়া তুলে দখল ঠেকিয়ে রেখেছিলেন। অতএব বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনের মতোই রবীন্দ্রনাথ সবুজপত্রের উদ্দেশ্য সফল হয়েছিল বলেই মনে করেছেন। সবুজপত্র বাংলা রচনায় চলতি ভাষার প্রবেশ ত্বরান্বিত করেছে। নিঃসন্দেহে এটি একটি উল্লেখযোগ্য অবদান। থ্যাংক ইউ পাশে থাকার জন্য।